আমার খুব ছোট একটা লিচু গাছ, যেখানে এই বছর 8টা লিচু হয়েছিল। তার মধ্যে থেকে 3টা পাড়া হয়ে গেছে, শেষমেশ 5টা অবশিষ্ট রয়েছিল। তো আজকে দেখুন সেগুলোও পেরে নিচ্ছি। লিচুগুলো মোটামুটি পেকে গেছে। এর থেকে বেশি রেখে দিলে হয়তো কাঠবিড়ালির পেটে চলে যেতে পারে। আর এখনো লিচুগুলোর দিকে হয়তো কাঠবিড়ালির নজর পড়ে নাই, যার জন্য এই লিচুগুলো কাঠবিড়ালি খেতে পারে নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্মের ছোট একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই লিচু গাছটাতে আমি যখন লিচুগুলো দেখি বা লিচুগুলো পাড়তে আসি, আমার খুব হাসি পায়। মানে 1 হাত থেকে 1.5 হাত লম্বা একটা লিচুর গাছে, মানে গাছ থেকে আর কি ফল বড়, এরকম একটা অবস্থা। তো এই গাছের লিচু এখনো টেস্ট করা হয় নাই, যেহেতু এবার ফার্স্ট টাইম হয়েছে। একটা লিচু সবার আগে আমি টেস্ট করে দেখি। তো মাশাআল্লাহ, এই যে দেখুন লিচুগুলো ভালোই আছে, একটু বড় বড় সাইজের, টেস্টটাও ভালো। কিদারে পাকনা বুড়া কিতা খবর তোর? আই বুড়া, পাকনা বুড়া, হুই আয়। অত ভাগনা বুড়া গু, অত ভাগনা বুড়া গু, অত ভাগনা বুড়া, অত ভাগনা বুড়া, যে সুন্দর ইয়া বইয়া মুরব্বিলে হাসায়। গড়ে রং করছিলাম, তার মধ্যে কিছুটা রং এক্সট্রা হয়ে গেছে। এই রংটা আমি কাজে লাগাই নাই। 1 লিটারের একটা রঙের কৌটা আর কি বেঁচে গেছে, যেটা আমি আমার বেডরুমের পিলারে দেওয়ার জন্য আনছিলাম। পরে ওটার পিলারে দেই নাই, কারণ আমার বেডরুমে যেহেতু আমি পিঙ্ক কালার দিছি, একটু হালকা বেগুনির মতন, তো ওটার সাথে আসলে পিলারে ওই রংটা একেবারে যায় নাই, যার জন্য ওটা দিই নাই, রেখে দিয়েছিলাম। তো আজকে আমার রান্নাঘরের ওই সাইডের দেয়ালটাতে এত বেশি ময়লা লাগছে। ওখানে আগে ডাইনিং টেবিল ছিল, ডাইনিং টেবিল রাখার কারণে অনেক সময় দেখা যায় খাবার দাবার খাওয়ার সময় অনেকে অনেক কিছু ফেলে দেয়। তো বিশেষ করে বাইরে থেকে যখন বাচ্চা টাচ্চা আসে, তো এই দেয়ালটার অবস্থা এত খারাপ হয়েছে। আমার রান্নাঘরের রঙের অবস্থা আপনাদেরকে কি বলবো, এত বেশি খারাপ হয়েছে দেয়ালের। মানে এখানে হাতের চাপ, ওখানে আহ কালো কালি, মানে সবকিছুই আর কি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো ডাইনিং টেবিলটা আমি রাগ করে আমার রান্নাঘর থেকে সরিয়ে রাখছিলাম, স্পেশালি শিফার জন্য। কারণ ডাইনিং টেবিলে তো মানুষ খাবার দাবার খায়, কিন্তু শিফা সব সময় ডাইনিং টেবিলটাকে মানে একটা গুদাম ঘরের মতন করে রেখে দিত। বাসন ধুয়ে বাসন ডাইনিং টেবিলের উপর রেখে দিত, মানে পানি পড়ে আর কি ডাইনিং টেবিলের অবস্থাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছিল। যার জন্য আমি রান্নাঘর থেকে রাগ করে ওটা কিছুদিন সরিয়ে রাখছিলাম। তো যাই হোক, এখন রান্নাঘরের বাসন টাসন ধোয়ার দায়িত্ব রাহিলার। তো ও মোটামুটি একটু ক্লিন রাখে সবকিছু, যার জন্য আবারও ভাবলাম ডাইনিং টেবিলটা এখানে নিয়ে আসি। কারণ শিফাকে তো কথায় বোঝানো যায় না, মানে তুমি যত যাই বলো, যেভাবে বলো, কোনো পদ্ধতি কাজ হবে না। ও যেটা ভাববে সেটা করবে। এক কথায় ও দোকানের ক্যাবিনেটের মতন ডাইনিং টেবিলটা করে রাখে বাসনপত্র দিয়ে। তাই রাগ করে সরিয়ে নিয়েছিলাম, এখন আবার নিয়ে আসলাম। এখন আমার সবজি বাগান থেকে, মানে নতুন সবজি বাগানের ওখানে আমি পাট শাক লাগিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে সেই প্রথম দিকে। তো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে যেটুকু গাছ অবশিষ্ট ছিল সেই গাছগুলো আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছে। তো আজকে আমার ক্যামেরাটার কোনো একটা সমস্যার কারণে সবকটা ভিডিও ফুটেজ কেমন জানি একটা সাদা সাদা ফ্যাকাশে হয়ে গেছে। তো এখনো আমি ক্যামেরাটার আহ এই কারণটা বুঝতে পারি নাই। সবকটা ভিডিওর ফুটেজ সাদা সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আপনারা ইগনোর করবেন। আজকে দুপুরে পাট শাক রান্না করব। এই বছর আরো একদিন মনে হয় আমাদের ঘরে পাট শাক রান্না করা হয়েছিল, আর আজকে সেকেন্ড টাইম রান্না করা হবে। তো দেখুন পাট শাকের গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো অনেকে পাট শাক লাগায় হয়তো গাছ থেকে পাট উৎপাদনের জন্য। আমরা টুকটাক পাট শাক লাগাই জাস্ট পাট শাক খাওয়ার জন্য, আর কিছু না। তো সেজন্য আমি বেশি গাছ লাগাই না, সামান্য কয়েকটা গাছ লাগাই। আর পাট শাক এমন একটা শাক, বারবার আগা ভেঙে নিলে গাছগুলো আরো ঝোপালো হয়, আরো বড় হয়। 2টা পাট শাকের গাছ যদি ঠিক মতো থাকে, তাহলে সারা বছর এগুলো থেকে পাট শাক খাওয়া যায়, আর প্রয়োজন পড়ে না। এখনো রান্না বান্নার সময় আসে নাই, আমরা 1টা থেকে রান্না বান্না শুরু করি দুপুরে, আর 2টা 2:30টার দিকে খাওয়া হয়।
তো পাট শাকগুলো ভালো করে ধুয়ে শিফাকে দিছি ওগুলো বসে বসে কাটার জন্য। আমার আবার বসে বসে কাজ করতে খুব সমস্যা হয়, ঘাড়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে। তাই বসে কাজ করার মানে বসে একটু ঝুঁকে যে কাজগুলো করতে হয় ওগুলো আমি ওদেরকে দিয়েই করাই। তো পাট শাক আসলে আরো ছোট ছোট করেও রান্না করা যায়। আমি এগুলো একটু বড় বড় করে কাটাচ্ছি কারণ এগুলো হচ্ছে আসামি পাট শাক, এগুলো খুব বেশি পিচ্ছিল টাইপের হয়, তাই একটু বড় করেই কাটালাম। এখন আর বেশ বারিক করিস না, সাইর করলে কর বাটি এটা। ও এম জি কিতা আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোন দিন নিকলা ও এম জি? ও মাই গড খোয়া বাদ দিয়া, ও আল্লাহ কই দেও না খেলে ইংলিশে ও মাই গড খোয়া বাদ দিয়া। তা ও মাই গড ও নাই, ও এম জি। আরে আল্লাহর নাম এখন স্টাইলি বানাই দিতরা। আজকের ওয়েদার মোটামুটি ভালো। তো আজকে জুবাইরকে নিয়ে একটু সবজি বাগানে কাজ করব, মানে রান্না বান্না আর একটু পরে করব, তার ফাঁকে একটু সবজির বাগানে কাজ করে নেই, কারণ কিছু কাজ পড়ে আছে যেগুলো করতেই হবে। তো এখানে দেখুন জুবাইরকে দিয়ে কিছু বাঁশের কঞ্চি বানিয়েছি। বাঁশের কঞ্চিগুলো এখন আমার ওই যে শসার গাছ প্লাস বরবটির গাছ, কিছু বরবটি গাছ শেষে লাগিয়েছিলাম, ওগুলোতে এখনো বাঁশের কঞ্চি দিয়ে সাপোর্ট দেওয়া হয় নাই, তাই আজকে ওই সব কোটাতে আর কি বাঁশের সাপোর্ট দিয়ে দিব। তো এখানে যে শসার গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে হাইব্রিড প্রজাতির না, মানে আমাদের দেশি যে লম্বা লম্বা শসাগুলো হয় ওগুলো। তো আমি একটু দাপে দাপেই লাগিয়েছি। আগের গুলো দেখতে পাচ্ছেন মাচায় উঠে গেছে, মাচায় উঠে ছোট ছোট শসাও হচ্ছে। আর শসা আবার বেশি দিন টিকে না, গাছ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তাই ওই সাইডে ফাঁকা জায়গা ছিল যেটা কোনো কাজের না, ওখানে আমি আবার শসার গাছ লাগিয়েছি, কারণ মাচাটা অনেকটা কষ্ট করে দিছি। আর শুধু শসার গাছ, কয়েকটা শসার গাছ যদি লম্বা হয়ে কয়েকটা শসা হয়ে তারপরে গাছগুলো মরে যায়, খারাপ লাগবে। তাই ওইগুলো বুড়ো হবে আর এইগুলো ফল ধরতে শুরু করবে, তো ওই জন্যই আর কি একটু দাপে দাপেই আমি এখন গাছ লাগাই। ঝিঙ্গা লাগালেও ওইরকম লাগাই, লাউ লাগালেও ওরকম লাগাই। তো যাই হোক শসার গাছগুলোতে দেখুন আমি সাপোর্ট দিলাম, এখন পেছনে কিছু বরবটির গাছ আছে ওগুলোতে একটু সাপোর্ট দিচ্ছি। প্রত্যেক বছর আমার এত বরবটি হয় খেয়ে শেষ করা যায় না, কিন্তু এই বছর দেখুন বরবটির হাল। বারবার বরবটি লাগিয়েছি কিন্তু কেন জানি এই বছর বরবটি হতেই চাচ্ছে না। শেষমেশ চলে আসলাম রান্নাঘরে। তো আমরা তো পাট শাক এভাবেই রান্না করি, আপনারা জানেন আমাদের এরিয়াতে যারা সিলেটি আছে আমাদের এত অঞ্চলে, তো আমরা পাট শাক এভাবেই সেদ্ধ করে খাই। অনেকে বলেন ডাল দিয়ে নাকি রান্না করা যায়, তেল দিয়ে নাকি রান্না করা যায়। তো আমি কখনো ট্রাই করি নাই, এভাবেই রান্না করি আমরা। এভাবে রান্না করে খেতে খেতে আমরা অভ্যস্ত, কারণ পাট শাক যে অন্যভাবে রান্না করা যায় সেটা আমি কখনো জানিও না। তবে একদিন টেস্ট করে দেখবো ইউটিউব ভিডিও দেখে, যে তেল দিয়ে ডাল দিয়ে পাট শাক রান্না করে খেতে কেমন লাগে। তো আমরা কিন্তু ওইভাবেই করি। তো যাই হোক এখানে আরো কিছু কাঁকরোল আছে, কাঁকরোল গুলো রাহিলাকে দিছি কাটার জন্য। আজকে দুপুরে হচ্ছে পাট শাক রান্না করব মাছ ভেঙে দিয়ে, পাট শাক রান্না করব, সেই সাথে কাঁকরোল গুলো ভাজি করব, আর হচ্ছে কিছু ডিম আর কি, ডিমের ঝোল করব। তো যাই হোক কাটাকাটি চলতেছে, রান্না বান্নাও চলতেছে, আমি জাস্ট রান্না বান্নাটা করতেছি, এদিকে আমার পাট শাক রান্নাটাও হয়ে গেছে। তো শেষে আমি একটু মাছ ভেঙে দিছি আর একটা নাগামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য। আর ওইদিকে এখন কাঁকরোলটাও আমি ভাজি বসিয়ে দিয়েছি। গড়ে কাঁচামরিচ নেই আমার গাছে, এত এত কাঁচামরিচ কিন্তু গড়ে কাঁচামরিচ নেই। বিকালের দিকে কিছু কাঁচামরিচ পেরে আনবো, এখন আপাতত শুকনো মরিচ দিয়ে কাঁকরোলটা ভাজি করে নিচ্ছি। আর আমার কাছে কাঁচামরিচের থেকে শুকনো মরিচ দিয়ে কাঁকরোল ভাজিটাই বেশি ভালো লাগে, তাই ভাবলাম ওভাবেই করে নেই। তো এদিকে আবার হচ্ছে ডিমের ঝোল করব, কারণ আজকে আমাদের বাসায় আমার ভাই আসছেন, আমাদের দরজা জানালা গুলোতে রং করতেছেন। সেই সাথে আমাদের বাড়িতে যে দাদা কাজ করেন মাঝে মধ্যে, ওই দাদাও আজকে কাজ করতেছেন ড্রেনের কাজ। তো সব মিলিয়ে আমরা কয়েকজন সদস্য হয়ে গেছি, এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা, তারপরে আমরা। তো সকালবেলা মাছ দিয়ে মূলা রান্না করছিলাম, ওটাও রয়ে গেছে। এখন ভাবলাম টুকটাক কিছু পদ রান্না করে নেই, কারণ ফ্রিজে আজকে আর অ্যাভেলেবল মাছও নেই, সবজিও নেই। তো গড়ে যেটুকু ডিম ছিল ওটা বের করে এভাবে একটু পাতলা করে ঝোল করে নিচ্ছি, আর এদিকে কাঁকরোলটাও ভাজি করে নিচ্ছি, মানে সবকিছু মিক্স করে আর কি দুপুরের দিকটা ম্যানেজ করে নিব। তো এই যে দেখুন ডিমটা আমি এভাবে আর কি একটু ঝোল করেছি, আর এখানে খাবার দাবার শুরু হয়ে গেছে। তো আমি এখন খাবার খেয়ে নিব। অনেক কাজ করেছি অফ ক্যামেরায় অন ক্যামেরায়, তো খুব বেশি ক্ষুধা লাগছে। আর আজকে সকাল থেকে শরীরটাও খুব বেশি খারাপ লাগছিল, বেশিরভাগ সময় শুয়ে কাটিয়ে দিয়েছি। তো আমার খুব ফেভারিট হচ্ছে কাঁকরোল ভাজি, সেই সাথে এক পিস ডিম নিলাম।
আর কাঁকরোল ভাজি দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নিব। আপাতত আমি একটু কম করেই খাচ্ছি, মানে পেট ভরা খাবার খাচ্ছি না, তবে কোনো ধরনের ডায়েটে আমি নেই। এখানে দেখুন আমার শসা গাছে ছোট ছোট শসা আসা শুরু করছে, এই যে একটা, তারপরে ওই যে আরেকটা, মানে ছোট ছোট কিছু শসার জালি আসতেছে, এই যে আরেকটা। তো খুব পোকামাকড়ের আক্রমণ চলতেছে গত কয়েকদিন থেকে। শসা গাছের কাছে এসে দাঁড়ালেই দেখা যায় লাল লাল পোকা দৌড়ে, মানে উড়ে উড়ে পালাচ্ছে। তো যেহেতু শসা গাছে ছোট ছোট শসা আসা শুরু করছে, তাই ভাবলাম লেট করে লাভ নেই, একবার একটু ঔষধ স্প্রে করে দেই। তো ঔষধ স্প্রে করে দিলে শসার যে জালিগুলো সেগুলো হয়তো আটকাবে, আর সেই সাথে পোকাগুলোও বেগে যাবে। আপনারা হয়তো আমার বাড়িটা পুরোপুরি দেখেন নাই। আমার বাড়ির পূর্ব সাইডে প্লাস দক্ষিণ সাইডে উত্তর সাইডে বেশিরভাগ শুধু জঙ্গল, মানে পাহাড়। পাহাড়ের ওই এরিয়াগুলো তো আমাদের না, তাই আমরা চাইলেও ওই জায়গাগুলো বন কেটে পরিষ্কার রাখতে পারি না। তো অন্যের জায়গা তো আমরা পরিষ্কার করব না, আর তারাও করে না। তো ওই জন্য আর কি এত বেশি পোকামাকড়ের আক্রমণ হয় জঙ্গল থেকে, কাঠ বিড়ালি, নানান ধরনের বানর, তারপরে হচ্ছে পোকামাকড়, খুব বেশি পরিমাণে পোকামাকড় আসে, সব ধরনের সবজি গাছের ফুল ফল পাতা সবকিছুতেই আক্রমণ করে। তো ওই জন্যই বিশেষ করে বর্ষাকালীন সবজি আমার বাড়িতে তেমন একটা হতে চায় না। আমি অনেক পরিশ্রম করি, অনেক ধরনের বীজ লাগাই, বারবার বীজ লাগাই, কিন্তু সেরকম কিছু হয় না। তারই কিন্তু রে দুঃখ দিবে, দুঃখ পাইতে কিন্তু রে খান্দ লই দিলে এখানে সাহস না, ছাড়িয়ে 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 দেখুন দুঃখ পাইতা নির্যাতন করস তুই, তা মায়ার নামে নির্যাতন করে দিস পশুরে। শসার গাছগুলোতে যেই আমি ঔষধটা দেওয়া শুরু করছি, দেখুন লাল লাল পোকা উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। এত বেশি পোকামাকড়ের আক্রমণ হয় এই শসা গাছগুলোতে। এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় অতটাও ফোকাস করতেছে না, ছোট ছোট পোকা দৌড়ে পালাচ্ছে। তো যাই হোক, আপাতত আমার শসা গাছগুলোতে ঔষধ দেওয়া শেষ। এখন আমার ওই সাইডের যে বরবটির গাছ আছে, জিঙ্গার গাছ আছে, ওগুলোতেও দিয়ে দিব। যেহেতু বিকালের দিকে কীটনাশক জাতীয় ঔষধ দিতে হয়, সকালের দিকে বা বিকালের দিকে, মানে রোদ ছাড়া। তো ওই জন্য এখনো গোসল করি নাই, ওষুধটা দিয়ে তারপরে গোসল করব, সেই জন্য ভাবলাম আর করি নাই, বিকালে করব। তো এখানে দেখুন সামান্য কিছু ডাঁটা রয়ে গেছিল, মানে আগে তো অনেকবার এখান থেকে ডাঁটা তুলে খাওয়া হয়েছে, ডাঁটার শাক তুলে খাওয়া হয়েছে। তো শেষের দিকে কিছু গাছ রেখে দিয়েছিলাম, ওগুলো এখন এত মোটা মোটা সাইজের হয়েছে এক একটা ডাঁটা, আসলে ক্যামেরায় ওইভাবে বোঝা যাচ্ছে না। দেখুন এক একটা এত বড় বড় সাইজের, সবকটা বড় না, তবে মাঝে মধ্যে এক একটা অনেক বড় বড়। তো আজকে সবকটা ডাটা এখান থেকে উঠিয়ে নিব, কারণ ডাটাগুলো বুড়ো হয়ে যাচ্ছে, সেই সাথে ফুলও বড় হয়ে গেছে। তো জায়গাটা আমি খালি করব, ওটা আমার নতুন রান্নাঘরের সামনেই পড়ে গেছে, খুব ডিস্টার্ব করে। আর শুধু শুধু গাছগুলো দিয়ে জায়গাটা জুড়ে রেখে লাভ নেই, সবজি তুলে রান্না করে খেয়ে নেই, আর পরে ওখানে আবার নতুন করে কিছু বীজ লাগিয়ে দিব। তো ডাটা এমন একটা সবজি সারা বর্ষাকালে চাষ করা যায়। মানে আমার ডাটার থেকে ডাটার শাকটা খেতে বেশি ভালো লাগে, তাই বড় ডাটাগুলো উঠিয়ে জায়গাটা ফাঁকা করে আবারও বীজ লাগাবো, যাতে আমার রান্নাঘরের একেবারে পাশেই থাকবে ডাটা শাকগুলো, আর ওখান থেকে উঠিয়ে উঠিয়ে আমি রান্না করে বাজি করে খেতে পারবো। তো যাই হোক, আজকে সবকটা ডাটা উঠিয়ে নিলাম, ওটা হচ্ছে রাতের বেলা রান্না করা হবে। ডাটা কাটতে অনেক সময় লাগে, তাই রাতের বেলার জন্যই তুললাম। সন্ধ্যার পরে আরিয়ানের বাবা দেখুন আরিয়ানের দাদির জন্য একটা শাড়ি কিনবেন আর কি, ঈদের শাড়ি। তো এখানে উনি 3টা শাড়ি নিয়ে আসছেন, দোকানে গিয়েছিলেন শাড়ি কেনার জন্য। তো উনি আসলে মেয়েদের কাপড় অতটা পছন্দ করতে পারেন না, তো 3টা শাড়ি আনছেন আমার কাছে, কোন শাড়িটা আমি সিলেক্ট করব আর কি সেটা। তো যেহেতু আমাদের বাড়ির পাশের বাজারেরই দোকান, 10টা শাড়ি হলেও বাড়িতে নিয়ে আসা যায়, তার মধ্যে থেকে যেগুলো পছন্দ রেখে বাকিগুলো ফেরত দেওয়া যায়। তো আমার এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে, এই যে উপরের শাড়িটা, এটার কালার আমার কাছে বেশি পছন্দ হয়েছে। আর এই যে এখন বর্তমানে হালকা টিয়া কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, ওটাও পছন্দ হয়েছে মোটামুটি, তবে নিচের যে হলুদ কালার শাড়িটা আমার পছন্দ হয় নাই। ওই 2টা কালার পছন্দ হয়েছে, তবে ওই যে ডার্ক ক্রিম কালারের যে শাড়িটা, আসলে ওটার কালারটা কি আমি ঠিক জানি না, ওই কালার শাড়িটা আমার বেশি পছন্দ লাগছে, এই কালারটা আমার খুব পছন্দের।
তো আমি নিজেও কোন শাড়িটা সিলেক্ট করব বুঝতে পারতেছি না। আরিয়ানের দাদিকে বলেছিলাম উনার ওই যে নিচের যে হলুদ রঙের শাড়িটা ওটার কালারটা কিন্তু খুব কড়া আর উনাকে দেখতেও অতটা ভালো লাগবে না। তো উনার একটা শাড়িও সেরকম পছন্দ হয় নাই, কারণ উনি এই যে কম দামের যে প্রিন্টের শাড়িগুলো ওগুলো বেশি পছন্দ করেন। তো আরিয়ানের বাবা একটু ভালো আর কি একটা শাড়ি দিতে চাইছিলেন, যার জন্য পরে আমি ওই একটা ব্লাউজ দেখতে পাচ্ছেন আর শাড়ি ওগুলো আমি আলাদা করে রাখলাম, কারণ উনাকে সিলেক্ট করতে দিলে উনি একটাও করবেন না, কারণ উনার কোনো শাড়ি পছন্দ হয় না। আগের যুগের মানুষ উনি। তো আমার এই শাড়িটাই বেশি পছন্দ হয়েছে, তাই বারবার এই শাড়িটা হাতে নিয়ে দেখতেছি। এই যে দেখুন, বয়স্ক মানুষের জন্য একেবারে পারফেক্ট, কালারটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, ওটা ওনাকে দেখিয়েছিলাম, উনি বললেন ওটা নাকি বস্তার কালার। মানে বয়স্ক মানুষ, বুঝতে পারতেছেন, ওনারা একটু কড়া কালার বেশি পছন্দ করেন। তো যাই হোক, শাড়ি তো উনি পরবেন, তাই উনার পছন্দর দিকটাও একটু দেখতে হবে। তাই ওটা ভাবলাম তার, কিন্তু শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল। আমি ভাবছিলাম আমার মায়ের জন্য রাখবো, আরিয়ানের বাবা বলছিলেন যে রেখে দাও আরিয়ানের নানির জন্য। বাট মা এখন শাড়ি অতটা পরেন না, মাকে এখন নাইটি পরাই, কারণ মা মোটা হয়ে গেছেন। শাড়ি টাড়ি পরতে গেলে পেটের অর্ধেকটা বেরিয়ে যায়, অনেক সময় দেখা যায় ছায়া তাকে শাড়ি খুলে পড়ে যায়। তাই মাকে এখন আমি নাইটি কিনে দিই, শাড়ি টাড়ি দিই না। তো যাই হোক, এই যে আমার শাশুড়ির শাড়িটা রাখা হলো, এইটাই শেষমেশ রাখা হয়েছে। ভাবলাম ওনার যেহেতু একটু কড়া কালার পছন্দ, তাহলে এটাই রেখে দেই। নতুন শাড়ি পেলে সবার আগে আমার পরতে ইচ্ছা করে, তো আমি শাড়িটা পরেছিলাম, কিন্তু আমার কাছে শাড়িটা একটু মানে কম লম্বা মনে হচ্ছে, মনে হয় আমি আঁচলটা একটু শর্ট করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার আবার সুতির শাড়ি অতটা পছন্দ না, একটু জর্জেট শাড়িগুলো আমার বেশি পছন্দ। আমি শাড়ি অতটা পরিও না, আপনারা দেখছেন। কইলা এটা কাটেন নি দেখা যায় খাটেন না রে বেটি খাটেন নি ও আচ্ছা কিতা কইন কইলা এটা কাটিছেন খাটেন হুম কাটিছে নি দেখো ফুলা কাটিব কাটিব না কাটিয়ে যাইতা না কইনা এটা করো শাড়ি পরিয়ে দেখুন আমার শ্বশুরের কাছে নিয়ে আসছি, এসে বললাম যে কোনে পছন্দ হয়েছে কিনা। তো আমার শ্বশুর তো খুব খুশি, দেখুন। তো শিফা বলতেছে আজকে দাদিকে আবার দাদার সাথে বিয়ে দিব নতুন শাড়ি পরিয়ে। তো আমার শ্বশুর খুব মজার মানুষ, উনি মজা করেন আমাদের সাথে। তো ওনার জন্য পাঞ্জাবি সেলাইতে দেওয়া হয়েছে, যেটা আনা হয় নাই, আর শাশুড়ি মার শাড়িটা আর কি আনা হয়েছে। তো এবার ঈদে আমরা কেউ কাপড় কিনবো না, কারণ গত কয়েকদিন আগে কাপড় কিনছিলাম, যেটা এখনো গায়ে দেওয়া হয় নাই, রয়ে গেছে। তাই ভাবলাম ওনারা যেহেতু আসছেন, আবার 2-4 দিন পরে চলে যাবেন, তো ঈদের কাপড় একেবারে আর কি দিয়ে দেই। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।